আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি বায়োলজির একটা নতুন লাইভ ক্লাসে। আমি ডাক্তার শামীমা জাহিদ প্রীতি, ইন্টার্ন ডক্টর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকের বায়োলজি ক্লাসটা হচ্ছে তোমাদের পরিপাক ও শোষণ এই চ্যাপ্টার একদম একদম লাস্ট ক্লাস। আর আজকে এই শুক্রবার, আমাদের পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবারে তোমাদেরকে জুমা মোবারক। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি অনেক স্টুডেন্ট চলে আসছো। আপনাকে একটু কমেন্ট সেকশনে জানিও ঠিক করে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, একটু কমেন্ট সেকশনে জানিও ঠিক করে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। একটু ফাস্ট ফাস্ট চলে আসো। এখন 3:25 বাজে। আমরা ঠিক আমরা চেষ্টা করব ঠিক 3:30 শুরু করে দেওয়ার জন্য। আজকে খুব কঠিন পড়া না, আজকে পড়াটা সহজ। এবং আজকে চেষ্টা করব ক্লাসের একদম শেষ মুহূর্তে তোমাদেরকে এই চ্যাপ্টারের একটা সিকিউ সাজেশন দিয়ে দেওয়ার। সো এটা একদম প্রথম থেকে তোমরা আপনাকে বলতা, আমি প্রথমেই চাইলে দিয়ে দিতে পারতাম, কিন্তু প্রথমেই দেইনি এই জন্য যে তোমরা জানো ক্লাসগুলো একদম মনোযোগ দিয়ে করো। সিকিউ সাজেশন আগে দিয়ে দিলে দেখা যেত ফাঁকি দিয়ে শুধুমাত্র যেগুলো সাজেশন দিয়েছি সেগুলোই পড়তাম। এই কাজটা যেন না করো, এই জন্য আমি প্রথমে তোমাদেরকে এগুলো বলিনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু স্টার্ট করি, একটু স্টার্টের দিকে যাই। এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কমেন্ট মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। সবার ধরো একজনের নাম পড়লাম, কিন্তু আরো একজন কমেন্ট করলো। মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা একটু পড়ে দেই, তখন পড়ে ফেলি। আর সবসময় পড়া হয় না, কারণ একজনেরটা পড়লে আরেকজন একটু রাগ করে। তোমাদের হোমওয়ার্ক গুলো কি বলতেছি ধুর। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক গুলো আমি যে লাস্ট ক্লাসে দিয়েছো ওগুলো হচ্ছে আমি চেক করেছি, ওগুলো খুব সুন্দর হয়েছে। তোমরা অনেকে হচ্ছে ছবি আঁকো, ছবি এঁকে এঁকে পোস্ট করো, এত সুন্দর করে ছবি আঁকো। অগ্নাশয়ে ছবি আঁকতে দিলাম, তোমাদের হোমওয়ার্ক দেখে আমি নিজেই শেষ। এত সুন্দর করে অগ্নাশয়ে আঁকছো, মানে পুরো একদম ডেডিকেশন প্যাশন সবকিছু তোমাদের সেই অগ্নাশয়ের মধ্যে দিয়ে দিছো। শুক্রবার ক্লাস কেন? এটা হচ্ছে তোমাদের ওই যে 10 তারিখ একটা ক্লাস ছিল, নির্বাচনের আগে 10 তারিখ একটা ক্লাস ছিল, যেই দিন হচ্ছে তোমার গাড়ি চলাচল একটু রেস্ট্রিক্টেড ছিল। এই জন্য আমি আমার বাসা থেকে 10 মিনিট স্কুল অফিসে এসে ক্লাস নেওয়াটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ওই দিনে ক্লাসটা পোস্টপন করে ফেলা হয়, পোস্টপন করে এই যে আজকে একটা একটা করে সব ক্লাস পিছিয়ে যায়, সেজন্য আজকে তোমাদের লাস্ট ক্লাস শুক্রবারে পড়ে যায়। ওই জন্য খুব দুঃখিত, ফ্রাইডেতে তোমাদের ক্লাস করতে হচ্ছে। আচ্ছা, দেখো তাহলে আজকে আমরা কি পড়বো জানো? আজকে আমরা পড়বো বৃহদন্ত্র আর বিএমআই। আজকে কি পড়বো? আজকে পড়বো বৃহদন্ত্র। আজকে যে যে কাজগুলো করবো একটু বলি, হ্যাঁ। বৃহদন্ত্র পড়বো, আজকে বৃহদন্ত্র পড়বো, আজকে বিএমআই পড়বো, আজকে সিকিউ সাজেশন দিব, সিকিউ সাজেশন দিব। ঠিক আছে, আজকে আমরা ক্লাসে এই 3টা কাজ করব। আজকে ক্লাসে আমরা এই 3টা কাজ করব। ঠিক আছে, ওকে, সবাই দেখে ফেলেছো এন্ড সবাই কি রেডি? একটা পোলে ভোট দিয়ে আপুকে জানাও সবাই রেডি আছো। আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। সবকিছু ঠিকঠাক আছে, সবাই রেডি? তাহলে একটা পোলে আমরা ভোট দিয়ে দেই, ঠিক আছে? পোল চলে গেল। দেখো, প্রথমে আমরা কি বৃহদন্ত্রের ইন ডিটেলস পড়বো। বৃহদন্ত্রের ছবি আঁকা বা বৃহদন্ত্র থেকে সেভাবে সিকিউতে প্রশ্ন আসতে দেখা যায় না। আমরা এমসিকিউ স্টাইলে বৃহদন্ত্র টপিকটা পড়বো, ঠিক আছে? বৃহদন্ত্র টপিকটা পড়বো কোন স্টাইলে? এমসিকিউ স্টাইলে। দেখো, প্রথমে এই ছবিটা একটু দেখি, ছবিটা দেখলে তুমি গঠনটা ক্লিয়ার হতে পারবা। একটু দেখো, বৃহদন্ত্রের শুরুটা হচ্ছে এই জায়গাটা থেকে। এখানে দেখো একদম ফোলা একটা জায়গা না, এই জায়গায় একটু ফোলা একটা অংশ,
আবার এখানে একটু লেজের মতো অংশ বের হয়েছে, এই লেজের মতো বের হওয়া অংশটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স অনেকের দেখবা অ্যাপেন্ডিক্স অপারেশন করে ফেলে দেওয়া হয়। তো যাদের এদের হচ্ছে কি সিমটম দেখা যায়, পেটে অনেক ব্যথা করে, তীব্র ব্যথা করে, সহ্য করতে পারে না, তারপর তারা যায় ডাক্তারের কাছে, তারপর বিভিন্ন টেস্টের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এসব বিভিন্ন টেস্টের মাধ্যমে তার যে সিমটমস সেটার সাথে মিলিয়ে ডায়াগনোসিস করা হয় যে তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তারপরে অ্যাপেন্ডিসেক্টমি করা হয়, অ্যাপেন্ডিক্সটাকে ফেলে দেওয়া হয়। ঠিক আছে, তো এর পরের অ্যাপেন্ডিক্সের ঠিক সাথের অংশটাই গোল্লা অংশ মনে করো, এই অংশটা হচ্ছে কি সিকাম। সিকাম নামগুলো একটু শুনো, একটু পর লেখার মধ্যে দেখবো। আচ্ছা আচ্ছা, এই যে এখানে হচ্ছে নুসরাত বলতেছে ওর বাবার হয়েছিল। তো আমাদের আশেপাশে এমন অনেক পেশেন্ট আমরা শুনবো যাদের অ্যাপেন্ডিসেক্টমি করা হয়েছে, অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, তারপর অ্যাপেন্ডিক্সটা ফেলে দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এরপরে আমরা যে অংশটা দেখতে পাবো, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে, এগুলো হচ্ছে পরে যে অংশগুলো পুরাটাই হচ্ছে কি কোলন, মানে ইউ শেপ, এগুলো সব দেখো ইউ শেপ, ইউ শেপ না, এগুলো হচ্ছে কি কোলন। এখন এই কোলনের উপরে, এই কোলনের যে এই যে উপরের দিকে যাচ্ছে, এইটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কি উপরের দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন। এটা উপরের দিকে যাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন। আর এটা দেখো পাশাপাশি যাচ্ছে, পাশাপাশি এপাশ থেকে এপাশে যাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ কোলন। এটা পাশাপাশি, এটা উপরের দিকে উঠতেছে তাই এটাকে বলা হচ্ছিল ঊর্ধ্বগামী কোলন। আর এটা পাশাপাশি যাচ্ছে সেজন্য এটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ কোলন। এটা দেখো নিচের দিকে নেমে যাচ্ছে, এটা নিচের দিকে নেমে যাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে নিম্নগামী কোলন। এরপর একদম শেষের দিকে এই অংশটাকে বলা হচ্ছে সিগময়েড কোলন। শেষে এই অংশটাকে বলা হচ্ছে সিগময়েড কোলন। আর এখানে এই বলের মতো এই জিনিসটা হচ্ছে কি মলাশয়। আর লাস্টে এই ছিদ্রটা হচ্ছে পায়ু ছিদ্র বা পায়ু। আমরা ছবিটা বুঝতে পেরেছি। আপু অ্যাপেন্ডিক্স এর কাজটা কি? এই যে একটু পর বলতেছি, অ্যাপেন্ডিক্স এর কাজ একটু পর আমরা দেখতে পাবো। হ্যাঁ, ভেরি গুড, স্নিগ্ধা কিন্তু ঠিক কথা বলছে। মনে করো যে এটা সার্জারি করবে না, কেউ হচ্ছে অনেক পেইন করতেছে, সে মনে করতেছে না এটা আমি সার্জারি করব না, আমার বডির একটা অংশ ফেলবো না। এখন এটা যদি তোমার মনে করো ফুলতে ফুলতে একটা পর্যায়ে গিয়ে এটা ব্লাস্ট হয়ে যায়, তখন মানুষটাকে আর বাঁচানো যায় না। সো একটা জিনিসকে তুমি যদি সরায় ফেলো বডি থেকে, তুমি যদি বেঁচে থাকতে পারো ওইটা ফেলে দিয়ে, তাহলে বেটার এটা সার্জারি করে ফেলে দেওয়া। এটা আমার বডিতে বা আমার তোমার বডিতে অনেক হিউজ ভূমিকা পালন করে এমন না, মাইনর কিছু ভূমিকা পালন করে। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বা রোগ প্রতিরোধে আমাদের হেল্প করে, এরকম কিছু ছোটখাটো কাজ করে, কিন্তু খুব যে এটা না থাকলে আমি মরে যাব এরকম কিছু না। কিন্তু আবার এই চিত্র তো সিকিউতে আসে এক্সামে, এটা রেয়ারলি আসে। তুমি যদি চাও দেখো এটা কিন্তু তুমি পারো, এই ছবিটা সিকিউতে রেয়ারলি আসে, তুমি কিন্তু এটা পারো। তুমি যখন পরিপাক তন্ত্রের ফুল ছবিটা আঁকছো, এইটা আঁকা তোমার জন্য কোনো ব্যাপার? আপুকে বলো, তোমরা এত সুন্দর করে অগ্নাশয়ের ছবি আঁকছো, এত সুন্দর করে যকৃতের ছবি আঁকছো, তোমরা সেই স্টুডেন্টই। তোমরা বলো তাহলে তোমাদের কাছে এই বৃহদন্ত্রের ছবি আঁকা কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। সো এটা আসলে খুব রেয়ার আসে, ঘন ঘন আসে এরকম না, খুব ইম্পর্টেন্ট জিনিসও না। তো তোমরা পরীক্ষা আসলে এমনি এঁকে দিতে পারবা, কিন্তু এটার পার্ট গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, কোনটা কোন পার্ট নামগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আসো এখন বৃহদন্ত্রের কাজগুলো বলতেছে। বৃহদন্ত্রের বেসিক কাজ, এখানে অনেক কথাবার্তা আছে। সো এখানে একটু দেখো, বৃহদন্ত্রের দৈর্ঘ্য 1.5 মিটার, এটা 3টি ভাগে বিভক্ত। সম্মুখের জেজুনাম সংলগ্ন স্ফীত গোল অংশটি হচ্ছে সিকাম, একটু আগে আমরা দেখছি। সিকামের পরবর্তীতে ইউ আকৃতির বড় অংশটা হচ্ছে কোলন, তারপরে পশ্চাতে পায়ু থলির সাথে অংশটি হচ্ছে মলাশয়, রেকটাম। এই অংশগুলো এইমাত্র ছবিতে দেখে আসলাম।
সিকামের সাথে একটি বন্ধ ধরনের থলি থাকে, এর নাম অ্যাপেন্ডিক্স। দেখো এই অ্যাপেন্ডিক্স থাকে, এখানে অ্যাপেন্ডিক্সের কথা বললো। কোলনের আবার 4টা অংশ থাকে, এই 4টা অংশ আমরা দেখছি ঊর্ধ্বগামী উপরের দিকে উঠতেছে, পাশাপাশি যাচ্ছে অনুপ্রস্থ, নিম্নগামী নিচের দিকে যাচ্ছে, আর শেষে ছিল সিগময়েড কোলন। কোলনের মধ্যে এই 4টা টাইপের কোলন, মাত্র কিন্তু এই জিনিসগুলো ছবিতে দেখে আসছি, এই জন্য আমি খুব ফাস্ট বলতেছি, ঠিক আছে, মাত্র ছবিতে দেখে আসছি। তারপর বৃহদন্ত্রের কাজ যদি পরীক্ষা আসে তুমি কিভাবে লিখতে পারো? আচ্ছা, এটাকে শিমুল জিজ্ঞেস করতেছে, আমি কি ডক্টর? হ্যাঁ আমি ডক্টর। আচ্ছা দেখো বৃহদন্ত্রের কাজ যদি বলে, তুমি এখানে প্রথমে পয়েন্ট গুলো ভালো করে দেখো, ভেতরের ডিটেলস মনে রাখতে পারো আর না পারো, পয়েন্ট গুলোর নাম মনে রাখবা। ব্যাকটেরিয়ার ক্রিয়া, শোষণ, ক্ষরণ, খাদ্যের অসার অংশ সঞ্চয়, মল উৎপাদন। তারপর এখন এখানে আমরা একটু দেখি ভেতরের জিনিসপত্র। ব্যাকটেরিয়ার ক্রিয়ার মধ্যে কি আছে? আসলে বৃহদন্ত্রে ব্যাকটেরিয়াটা কি কাজ করে দেখো, আমরা যে খাবারগুলো খাই, খাদ্যের অপাচ্য অংশের গাজন ও পচন ঘটায়। বৃহদন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, এখানে তো কিছু নাই, কি দেখবো বলো? বৃহদন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, বুঝছো? এরা ওখানকার নর্মাল ফ্লোরা বা ওইখানেই থাকে। এরা আমরা যে খাবারগুলো খাই, খাবারের মধ্যে ধরো শোষণ করে ফেলছে দরকারি সব জিনিস, এখন কিছু অপাচ্য অংশ রয়ে গেছে। মনে করো তুমি একটা ছোট বাচ্চাকে কোনো একটা ফলের রস খাওয়াবা, এখন ফলটা চিপে রসটা নিচ্ছ, আর এরপর যে আঁশটাশ রয়ে গেল বাকি অংশ, অপাচ্য অংশ, এটা হচ্ছে আমাদের, মনে করো যে আমরা যে টয়লেট করি, টয়লেটের মতোই কাইন্ড অফ, এটা দরকারি না, এটা হচ্ছে অপাচ্য অংশ। এই অপাচ্য অংশটাকে এখন একদম শেষ করে ফেলতে হবে, সেই জন্য এটার গাজন ও পাচন মানে একদম পচাই ফেলতে হবে। কাজটা করে বৃহদন্ত্রে থাকা এই ব্যাকটেরিয়াগুলো। পিকচার আঁকতে হবে, পিকচারটা একদমই সহজ, তুমি একটু প্র্যাকটিস করে নিও, কিন্তু পরীক্ষায় খুব একটা আসে না। ব্যাকটেরিয়া বৃহদন্ত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ ও অপাচ্য পলিস্যাকারাইডকে গাজন প্রক্রিয়ায় ভেঙে অ্যাসিডিক অ্যাসিড কি তৈরি করে দেখো, অ্যাসিডিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড, এই জিনিসগুলো উৎপন্ন করে। ঠিক আছে, কি তৈরি করতেছে? অ্যাসিডিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড। এরপর স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড ও কোলনের প্রাচীরে কোষের শক্তি যোগায়। বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে ও বি12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, এখানে কয়েকটা লাইন মনে রাখবো আমরা, যে কি করে, কয়টা ব্যাকটেরিয়া থাকে? 500 প্রজাতির মিথজীবী হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া। বৃহদন্ত্রে 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। তারপর হচ্ছে তোমার এরা কি করে, গাজন ও পাচন প্রক্রিয়ায় এরা হচ্ছে কি করে, ওই যে খাদ্যের অপাচ্য অংশটাকে ভেঙে ফেলে, ভেঙে অ্যাসিডিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড ও স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এছাড়াও এই ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং ভিটামিন বি12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, আমি প্রথমে বলছিলাম আমি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ইন্টার্ন ডক্টর। তারপর হচ্ছে শোষণ হচ্ছে ক্ষুদ্রান্ত্র থেকে আগত পরিপাক বর্জ্যে অবস্থিত পানি প্রায় কতটুকু, 70 থেকে 80% অভিস্রবণের মাধ্যমে বৃহদন্ত্রে শোষিত হয়। মানে ওই যে একটা জিনিস থেকে পানিটাকে যদি তুমি ছেঁকে বের করে ফেলো, বাকি যে জিনিসটা থাকবে এটা কি হবে, এটা হবে কঠিন মল, মানে বাকি সলিড অংশটা থাকবে, তুমি লিকুইড অংশটা বের করে ফেলছো। মিথজীবী মানে কি? মিথজীবী মানে আমরা পড়ছিলাম যে জিনিসটা হচ্ছে মানে একসাথে বসবাস করবে, কেউ কারো ক্ষতি করবে না। এখানে যে ব্যাকটেরিয়া গুলো থাকবে এরা বৃহদন্ত্রের কোনো প্রকারের ক্ষতি করবে না, বরং বৃহদন্ত্রের উপকার করতেছে। ব্যাকটেরিয়ার উপকার হচ্ছে সে এখানে আশ্রয় নিয়ে আছে, সে এখান থেকে প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে। আর বৃহদন্ত্রের উপকার হচ্ছে
তার যে খাদ্যের অপাচ্য অংশটা আছে সেই অংশটাকে এই ব্যাকটেরিয়া গুলো ভেঙে ফেলবে। সো দুইজনে দুইজনে উপকার করছে। নরমালি দেখা যায় ব্যাকটেরিয়া ক্ষতি করে, কিন্তু এরা কিন্তু বৃহদন্ত্রের ক্ষতি না করে উপকার করছে। এই জন্য এই একটা ব্যাপার, দুইজন একসাথে বসবাস করে কেউ কারো ক্ষতি না করে বরং উপকার করছে, ব্যাপারটাকে মিথজীবিতা বলা হয়। হ্যাঁ, ভেরি গুড, এটা কে বলছে? রোদেলা। লাইকেন যেটা করে, লাইকেনের মধ্যে ছত্রাক আর শৈবাল এরা কিন্তু একে অপরের উপকার করে। ঠিক আছে, এরকম। আচ্ছা, শোষণ গেল। তারপর হচ্ছে কি ক্ষরণ। বৃহদন্ত্রের কোথায়? মিউকোসা স্তরে গবলেট কোষ থাকে যেটা মিউকাস ক্ষরণ করে এবং বৃহদন্ত্রের অভ্যন্তর ভাগকে পিচ্ছিল করে। সবসময় মনে রেখো। আচ্ছা, অ্যাপেন্ডিক্স কি? কিছুক্ষণ আগে বলে ফেলছি আপু। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের বৃহদন্ত্রের সাথে ঝুলে থাকা ছোট্ট একটা আঙুলের মতো জিনিস, ছোট্ট একটা আঙুলের মতো জিনিস, বা এটা একটা অঙ্গ। বৃহদন্ত্রের সিকামের সাথে যুক্ত থাকা অংশটাই হচ্ছে কি অঙ্গ, অ্যাপেন্ডিক্স। আচ্ছা, সিগময়েড কোলন কোনটা? সিগময়েড কোলন একদম স্পেসিফিক, তোমার খুব বেশি দেখাইতে হবে না, আমি বলি। এই যে এটার পরবর্তীতে এখানে মলাশয়ের আগে দেখো, এটা যখন নেমে গেল মলাশয়ের আগে এইটুকু অংশ তুমি বলতে পারো সিগময়েড কোলন। সিগময়েড কোলন, যেমন এখানে এইটুকু অংশের নাম ছিল কি সিকাম, সো এখানে এইটুকু অংশ হচ্ছে সিগময়েড কোলন। মলাশয়ের ঠিক আগে এই যে মোড়টা নিল না, এভাবে ঘুরে গেল, মোড়টা নিল, এইটুকু অংশ হচ্ছে কি সিগময়েড কোলন। ওকে, আচ্ছা। এখন ক্ষরণ, মিউকাস জিনিসটা, গবলেট সেল কি? গবলেট হচ্ছে একটা কোষ, এটা কি না, এটা আসলে একটা মানে মিউকাস স্তর, যেটা বৃহদন্ত্রের ত্বক বা যে দেওয়াল, ওইটার অনেকগুলো স্তর আছে, মিউকোসা, সাবমিউকোসা, এরকম অনেকগুলো স্তর আছে। সেই একটা স্তর হচ্ছে মিউকোসা স্তর, ওখানে একটা কোষ থাকে যেটা নাম গবলেট কোষ। কোষটার নামই গবলেট কোষ। এখন যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আপু, আপু তোমার নাম প্রীতি কেন, এখন আমি এটার অ্যান্সার কি দিব? প্রীতি, আমার নামই প্রীতি, এখন এটার অ্যান্সার কি হবে বলো তো? এরকমই, গবলেট কোষ, এটা নামই গবলেট কোষ। তো এটা কি করে আসলে? এটা মিউকাস ক্ষরণ করে। মিউকাসটা কি? মিউকাস হচ্ছে তোমার মনে করো তেল, তেল যেমন একটু পিচ্ছিল টাইপের, বা ভেসলিন আমরা যেটা ইউজ করি সেটা একটু পিচ্ছিল টাইপের, এটা হচ্ছে এরকমই মিউকাস, পিচ্ছিল টাইপের একটা জিনিস। স্ফিংটার কি? স্ফিংটার কাইন্ড অফ দরজার মতো, যখন কেউ আসবে তখন এটা খুলে যাবে, যখন কেউ চলে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে, এরকম একটা জিনিস যেটা সংকুচিত প্রসারিত হতে পারে এভাবে, এভাবে দরকার হচ্ছে প্রসারিত হচ্ছে, দরকার হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, খাদ্যের অসার অংশ সঞ্চয়। ক্ষুদ্রান্ত্রে পরিপাক ও শোষণের পর খাদ্য ও পাচক রসগুলোর, আচ্ছা, ক্ষুদ্রান্ত্রে পরিপাক ও শোষণের পর খাদ্য ও পাচক রসগুলোর অবশিষ্ট উপাদান ইলিওকোলিক পেশি বলয় অতিক্রম করে সিকাম ও কোলনে প্রবেশ করে এবং সেখানে দীর্ঘ সময় জমা থাকে। এটা তোমরা নিজেরা একটু ভাবতে থাকো, আমি তোমাদেরকে তার মধ্যে 3 মিনিটের একটা ব্রেক দিই। 3 মিনিট ব্রেক, কেউ কোথাও যেও না, আমি চলে আসতেছি। 3 মিনিটের একটা ব্রেক দিলাম। 3 মিনিটস, 3 মিনিটসের একটা ব্রেক দিলাম। আচ্ছা, আমি বলবো শোষণটা আবার বলবো, সমস্যা নেই, এসে বলতেছি। একটু 3 মিনিট ব্রেকটা।
ব্রেকের পর আবার চলে আসছি, তোমরা একটু আপুকে জানাও ঠিক করে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ব্রেকের পর আসলাম, ঠিক করে দেখাশোনা যায় কিনা বলো তো। আচ্ছা, এখানে শোষণ যে পয়েন্টটা ছিল, শোষণ মানে কি? শোষণ মানে হচ্ছে টেনে নেওয়া। তুমি একটা কাপড়, তুমি চিন্তা করো যে একটা কাপড় নিলা, কাপড় নিয়ে কাপড়টা ধুইছো, ধোয়ার পর এটা ভর্তি পানি, এখন তুমি এটাকে চাপ দিলা, এভাবে করে কাপড়ে পানি ফেলে না, এভাবে চাপ দিলা, চাপ দিলে পানিগুলো নিয়ে যাচ্ছে, পানিগুলো চলে যাচ্ছে, আর বাকি থাকছে শুকনা, কাপড়টা একটু শুকনা হয়ে গেছে। তো এরকমই বৃহদন্ত্রে যখন একটু ভেজা ভেজা খাবার আসে, একটু লিকুইড খাবার আসে, বৃহদন্ত্র এটা থেকে পানিটাকে টেনে নিয়ে নেয়, বাকি থাকে সলিড বা কঠিন মলটা। ঠিক আছে, বাকি থাকে কঠিন মল। উৎসেচক মানে এনজাইম। আচ্ছা, ক্ষরণ, ক্ষরণ তো দেখলাম আমরা মাত্রই, যে গবলেট কোষগুলো কি করে, গবলেট কোষগুলো হচ্ছে মিউকাস ক্ষরণ করে। এখন খাদ্যের অসার অংশ সঞ্চয়, ক্ষুদ্রান্ত্রের পরিপাক ও শোষণের পর খাদ্য ও পাচক রসগুলো অবশিষ্ট উপাদান ইলিওকোলিক পেশিবলয় পেশিবলয় অতিক্রম করে, ইলিওকোলিক পেশিবলয় অতিক্রম করে সিকাম আর কোলনে প্রবেশ করে এবং দীর্ঘ সময় জমা থাকে। এটা মানে হচ্ছে ইলিওকোলিক পেশিবলয়টা কই থাকে বলতো? এটা থাকে ক্ষুদ্রান্ত্রের, আমরা জানি তিনটা অংশ, ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ। প্রথমটা কি? ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশটা হচ্ছে তোমার ডিউডেনাম, সেকেন্ড অংশটা হচ্ছে জেজুনাম, থার্ড অংশটা হচ্ছে ইলিয়াম। এখন ইলিয়াম, ইলিয়াম ক্ষুদ্রান্ত্রের শেষ অংশ, ইলিয়াম থেকে, আচ্ছা, ক্ষুদ্রান্ত্রের শেষ অংশ ইলিয়াম থেকে বৃহদান্ত্রের শুরু মাঝখানে, মানে কোলন আর ইলিয়ামের মাঝখানে যে পেশিটা থাকে, মনে করো এটা হচ্ছে কি ইলিয়াম, এটা হচ্ছে কি ইলিয়াম, আর এটা হচ্ছে কি কোলন। এদের দুটার মাঝখানে এই জায়গাতে একটা পেশি বলয় থাকে, এটাই হচ্ছে ইলিওকোলিক পেশি বলয়। এটা কি? এটা হচ্ছে কি ইলিয়াম, এটা ইলিয়াম, আর এটা হচ্ছে কি কোলন। এই দুইটার মাঝখানে যে পেশি বলয়টা থাকে বা পেশিটা, গোল পেশিটা থাকে, সেটা হচ্ছে ইলিওকোলিক পেশি বলয়, ইলিওকোলিক পেশি বলয়। ঠিক আছে? আচ্ছা, এখানে পার করে দীর্ঘ সময় বৃহদন্ত্রে খাবারটা থাকে, মানে খাবারের অপাচ্য অংশটা থাকে। তারপর যখন অনেক বেগ পায়, তারপর তুমি হচ্ছে কি বাথরুমে চলে যাও, বাথরুমে টয়লেটে যাও, টয়লেটে গিয়ে সেই জিনিসটাকে রেখে আসো। মল উৎপাদন, দৈনিক প্রায় 350 গ্রাম তরল মন্ড বৃহদন্ত্রে প্রবেশ করে। মন্ড থেকে শোষণের মাধ্যমে প্রায় 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়ে দেহের বাইরে নিষ্কাশিত হয়। বুঝতে পারছো? দেখো তাহলে, তরল মন্ড মানে পানি থাকে এরকম যে মন্ড, এটাকে কাইল বলে, কাইল মানে পানিযুক্ত লিকুইড যে মলটা থাকে সেটা হচ্ছে 350। তারপর বৃহদান্ত্র যখন এটার পানিটাকে শোষণ করে নিয়ে নেয়, মানে শুষে নিয়ে নেয়, তারপর শুকনা যে মলটা থাকে সেটার পরিমাণ 135 গ্রাম। ঠিক আছে, এই এই হচ্ছে কি বৃহদন্ত্রের কাজ। এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো হচ্ছে বৃহদন্ত্রের কাজ। কি কি তাহলে? ব্যাকটেরিয়ার ক্রিয়া, শোষণ, ক্ষরণ, খাদ্যের অসার অংশ সঞ্চয়, মল উৎপাদন। এখন আমরা মল ত্যাগ জিনিসটা দেখব। মল ত্যাগটা কি? দেখো, মল ত্যাগ হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে আমাদের একটু বলি, পুরা আবার একটু বুঝায় বলেন। হ্যাঁ অবশ্যই বলবো, প্রথম থেকে একটু বলি, একদম মনোযোগ দিয়ে শুনো। প্রথমে তুমি একটা খাবার খাবা, এখন খাবারগুলো তো শক্ত শক্ত খাও, যেমন মনে করো তুমি হচ্ছে গরু মাংস খাচ্ছ, মুরগি মাংস খাচ্ছ, এগুলো ছোট ছোট হওয়া লাগবে, শক্ত বা জটিল খাদ্যগুলো সরল খাদ্যে পরিণত হতে হবে। তো এটা যখন খেলা, তারপর তোমার হচ্ছে পরিপাকের মাধ্যমে,
মানে মনে করো দাঁত দিয়ে আমি চুরমুচুর করে ফেললাম, তারপরে যে পরিপাক নালী দিয়ে যখন যাচ্ছে তখন, বা পাকস্থলীতে যখন গেল, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত্রে যখন গেল, এইটুকু পর্যন্ত তো আমাদের পরিপাক হয়। তো এইটুকু পর্যন্ত খাবারগুলো জটিল থেকে সরল খাদ্যে পরিণত হলো, ঠিক আছে। তারপর এই যে জটিল থেকে সরল খাদ্যে পরিণত হলো, এখন যে এপিসোডটা চলবে সেটা হচ্ছে শোষণ। এখন ক্ষুদ্রান্ত্রের একটা অংশ কি করবে, এই ছোট ছোট খাবারের টুকরাগুলো থেকে যত যত পুষ্টি শক্তি আছে সবগুলো টেনে টেনে নিয়ে নিবে। টেনে টেনে পুষ্টি শক্তি এগুলোকে যদি নিয়ে নিই, তাহলে বাকি যে অংশটা থাকবে এটা হচ্ছে ওয়েস্টেড, এটা হচ্ছে মনে করো আবর্জনা, অপাচ্য অংশ। তারপর এর মধ্যেও পানি থেকে যায়, বুঝছো, এর মধ্যে কিছুটা পানি থেকে যায়। তো এই যে পানিটুকু বৃহদন্ত্র পার করে যখন ক্ষুদ্রান্ত্র পার করে যখন বৃহদান্ত্রে আসে, বৃহদন্ত্র মেইনলি এই পানিটাকে শোষণ করে নিয়ে নেয়, বডিকে আবার পানি দেয়। ওই যে তোমার যে মলটা থাকে, তরল মল, সেখান থেকে পানিটাকে টেনে নিয়ে বডিকে আবার ব্যাক করায় বৃহদন্ত্র। এখন থাকবে, পানিটা টেনে নিলে থাকবে কঠিন মল, সেই কঠিন মলটা এখন প্রিপেয়ার করে বৃহদন্ত্র তার মধ্যে জমা রাখলো, বুঝছো, জমা রাখছে। এখন যখন আমাদের প্রকৃতি ডাক দিবে, খুব একটা বেগ পাবে যে হ্যাঁ এটা আর জমা রাখা যাচ্ছে না, তখন আমরা ওয়াশরুমে দৌড় দেই, বুঝছো। তখনই হচ্ছে মল ত্যাগের প্রক্রিয়া আসে। যে প্রক্রিয়া খাদ্যের অপাচ্য অংশ মল রূপে দেহের বাইরে নির্গত হয় তাকে মল ত্যাগ বা ডেফিকেশন বা ইজেকশন বলা হয়। ইজেকশন বলা হয়। খাদ্যের অপাচ্য, অশোষিত এবং দেহের পুষ্টি মূল্যহীন বস্তুকে রাফেজ বলে। এই রাফেজ বিশেষ প্রক্রিয়ার মলে পরিণত হয়। বৃহদন্ত্রের প্রাচীর থেকে খরিত মিউকাস লুব্রিকেন্ট এর মতো কাজ করে, ফলে মল নির্গমন সহজ হয়। মানে তোমরা যখন পটি করো, পটিটা যেন ইজি হয় সেজন্য সেখানে একটা পিচ্ছিল জাতীয় পদার্থ থাকে, সেটা হচ্ছে মিউকাস। আচ্ছা, তারপর দেখো, পটি করতে লাগলে নাকে হাত দিয়ে পটি করো না, কারণ ওখানে বিচ্ছিরি একটা ব্যাড স্মেল আসে। সেজন্য দেখো, তখন সালফার ঘটিত গ্যাস উৎপন্ন হয়, যার জন্য মল দুর্গন্ধযুক্ত হয়। আচ্ছা, এরপর দেখো, এরপর এই যে মলটা বের হবে, এটা আসলে বের হয় কোলনে পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে। ওই যে পেট চাপ দিয়ে ছোট বাচ্চারা যখন পটি করতে থাকে ওদের দিকে তাকায় থাকবো, কেমন করে মুখের মানে ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, ওরা কেমন কেমন করে চাপ দিতে থাকে, ওই চাপ দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি পেরিস্টালসিস। লুব্রিকেন্ট কি? লুব্রিকেন্ট হচ্ছে পিচ্ছিল করে ফেলা। ভেসলিন একটা ওয়ান কাইন্ড অফ লুব্রিকেন্ট। আচ্ছা, পূর্ণবয়স্ক মানুষ দিনে একবার বা দুবার, আর শিশুরা বেশ কয়েকবার মলত্যাগ করে। এখন আপুকে বলো, এতক্ষণ যত কিছু পড়লাম এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি? আহারে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, পেটটা ধরে রাখো, আজকে একবারও তোমরা কেউ টয়লেটে যাবা না। দেখি তো কতজন থাকতে পারো। যতই হাসাহাসি করি না কেন, এত খাওয়া দাওয়া, জীবনে এত সংগ্রাম, এত টাকা ইনকাম করা, এই সবগুলো আলটিমেটলি কার জন্য বলো তো? এই পেটকে শান্তি করার জন্য। আর এই পেটটা শান্তি হয় একটা টাইম পর্যন্ত, পেট শুধু ঢুকায় ঢুকায় ঢুকায়। এখন তুমি মনে করো যে এই যে অনেক পেটে ঢুকাইলা, ভাবতেছে আল্লাহ এত জিনিস ঢুকাইছে, আমি এগুলো বের করবো না, একদম ঢুকায় বসে থাকবো। দেখি তো পারো কিনা, শান্তি পাও কিনা। শান্তি পাওয়া না, কজ আমাদের দুইটাই দরকার। পেটে যেমন ইনটেক দরকার, পেট থেকে আবার তেমন বের করে ফেলাও দরকার। হাইসা লাভ নাই, দিন শেষে সবাই যাবা, কতক্ষণ পরই চলে যাবা। আর উজু করা অবস্থায় থাকলে তো বারবারই দৌড় দাও। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এই যে এখন এই টপিকে চলে আসি। এতক্ষণ বৃহদন্ত্র নিয়ে যত কিছু পড়লাম সবকিছু আমাদের আসলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ তো সেরকম একটা বৃহদন্ত্র টপিকটা ইম্পর্টেন্ট না সিকিউর জন্য। এটা আমরা একটু রিডিং পড়ে নিব, ওকে। দেখো,
পরিপাক আর শোষণ দুটার মধ্যে পার্থক্য কি? এমনিতে তোমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে সামগ্রিক ব্যাপারটা বলছি। পরিপাক হচ্ছে আমরা জিনিসটা খাবারটাকে জটিল খাদ্যটা সরল খাদ্যে পরিণত করা। আর শোষণটা কি? দেখো, পরিপাক হচ্ছে এই যে জটিল ও অদ্রবণীয় খাদ্যবস্তু সরল ও দ্রবণীয় খাদ্য সারে পরিণত করে। আর শোষণটা হচ্ছে পরিপাকৃত খাদ্যটাই রক্ত ও লসিকায় প্রবেশ করে। বুঝছো? মনে করো যদি আমাদের এই যে স্কিন গুলো একটু ট্রান্সপারেন্ট হইতো, এখানে পানি আছে, পানিটাকে টেনে টেনে রক্তে নিয়ে যাইতো, কিন্তু না, আমাদের স্কিনে কোনো ফুটা ফাটা নাই, এই জন্য ভেতরে যাইতে পারে না। পরিপাকের খাদ্যগুলো ছোট ছোট হওয়ার পর এই খাবারগুলোই আমাদের বডিতে রক্তের দিকে টেনে চলে আসে, পুষ্টিগুলো মেইনলি। তারপর পরিপাক হয় মুখগহ্বর, পাকস্থলী, অন্ত্রের গহ্বরে সংগঠিত হয়, অর্থাৎ একটা নালীতে হয়, পরিপাক নালী। এই যে গলা, তারপর হচ্ছে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, সব ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে পরিপাকটা হয়। আল্লাহ, রমজান মাসে সিলেবাসে যদি এগুলা থাকে, এখন আমি কি করব? এগুলা কি এমন জিনিস যে না হারাম? এগুলা তো তুমি আজকেও করবে, আজকে কয়বার করে ফেলছো অলরেডি, এইসব বইলা লাভ আছে? দেখো, তারপর শোষণটা হয় বেসিক্যালি অন্ত্রের ইলিয়াম জেজুনাম এর ভিলায়ে সংগঠিত হয়। আচ্ছা, জেজুনামের আপু এখন 5 স্টার আসে না কেন? এটা আমিও জানি না, এখন হচ্ছে কি কি যেন একটা আপডেট করতেছে, তো তোমাদের এখন আসে টিচারের ক্লাস কেমন লেগেছে এরকম করে, মনে হয় তোমরা এরকম কয়েকটা অপশন পাও, স্লাইড প্লাস, এখন আর রেটিংটা আসে না, মনে হয় সামনে চলে আসবে আবার। এনজাইমের প্রয়োজনীয়তা, অবশ্যই পরিপাকে এনজাইম লাগে, কিন্তু শোষণে লাগে না। তো বাকিগুলো একটু রিডিং করে নিবা, এটা আসতে পারে কিন্তু খুব যে ইম্পর্টেন্ট এমন না, বেসিকটা ক্লিয়ার করার জন্য পড়ে নিবা। আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমাদের আজকে নেক্সট টপিক হচ্ছে স্থূলতা। স্থূলতা মানে কি? সহজ ভাবে যদি বলি বা সহজ বাংলায় যদি বলি, স্থূলতা মানে হেলদি, মোটু। আর হাসতে না পারলে মুখের মধ্যে একটা টেপ দিয়ে দাও। আচ্ছা, স্থূলতা মানে হচ্ছে একদম মোটা সোটা হেলদি, সহজ বাংলায়, ঠিক আছে? দেখো, স্বাস্থ্যই সকল সুখের মূল, মানে আগে মানুষ ভাবতো, মানে মানুষের আসলে থটস ডিফারেন্ট ডিফারেন্ট। দেখো, আমরা যদি কেউ একটু নায়ক নায়িকাদের একটু ফিগার মেনটেন করি, মেয়েদের ক্ষেত্রে নায়িকাদের ফিগার মেনটেন করি, একদম চিকন থাকি, তো মানুষ বলবে এই শুটকি, এই কিছু খায় না, এরকম চিকনি কেন? আবার মনে করো যে একদম খাওয়া দাওয়া করে খানদানি বংশের মতো একদম মোটা সোটা হয়ে যায়, মানুষ বলে এই মোটকু। মানুষের আসলে সবকিছুতে সমস্যা। আবার এর মধ্যে আবার যদি মানে একটু ঠিকঠাক থাকে, তখন আবার বলবে এই তো এর স্বাস্থ্য তো সেই ভালো। তো ওদের চোখে যে কখন মোটকা, কখন চিকনি, কখন খুবই প্রপার স্বাস্থ্য, এটা আসলে কেউ বুঝতে পারে না বা বলতে পারে না। বাট ওদেরকে যদি শিক্ষিত করা যাইতো, ওদেরকে যদি একটু শিক্ষার আলো দেওয়া যাইতো, আমরা ওদেরকে এই স্থূলতা টপিকটা পড়াইতাম, পড়ানোর পর ওদেরকে বুঝাইতাম, দেখেন আমার বিএমআই পারফেক্ট, আমি হচ্ছে সুস্থ, আমার স্বাস্থ্য ঠিকঠাক। আপনারা বিএমআই কাউন্ট করবেন, এই যে চোখের দেখা যে কি কি হিবিজিবি বকবক করেন, এগুলো আসলে ঠিক না, ঠিক আছে? আসো আজকে আমরা পড়বো কি, বিএমআই পড়বো। আমরা আপনাদের চোখের সামনে থেকে সব ধুলো কাটিয়ে দিব। আসুন দেখি বিএমআই কি। বিএমআই হচ্ছে, দেখো বিএমআই, আচ্ছা, যেই শাখায় আসলে আমাদের এই যে এই জিনিসপত্রগুলো স্থূলতা নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটাকে কি বলা হয় জানো? দাঁড়াও, এখানে আমি একটু বের করি। ওকে, আস্তে আস্তে আসতেছে। দেখো, আদর্শ দৈহিক ওজনে 20% বা তারও মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। পরীক্ষা আসতে পারে স্থূলতা কি? স্থূলতা কি পরীক্ষা আসতে পারে? স্থূলতা কি? মেদ মানে চর্বি, চর্বি জমে গেলে সেটাকে স্থূলতা বলে। এখন তোমার আমার চোখের দেখা স্থূলতা হয় না। স্থূলতা যেটা হয়, দেখো, মানুষের উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে দেহের ওজন সূচক বা বডি মাস ইন্ডেক্স
বা বিএমআই বলা হয়। স্থূলতার ফলে দেহের ওজন স্বাভাবিকভাবে বেড়ে যায় এবং পূর্ণবয়স্ক মানুষের দেহের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য, তার মানে আমাকে যদি তুমি বলতে হয় যে তোমার আসলে স্বাস্থ্যটা ভালো নাকি খারাপ, এটা তুমি তোমার এই চোখ দিয়ে দেখে বলতে পারবা না। তোমাকে অবশ্যই দুইটা জিনিস জানতে হবে, আমার হাইট কতটুকু এন্ড আমার ওয়েট কতটুকু। তারপর তুমি ক্যালকুলেট করে কষ্ট করে শিক্ষার আলো অর্জন করে বলবা আমি কি আসলে ঠিকঠাক স্বাস্থ্যের মানুষ কিনা। ঠিক আছে, এই যে দেখো বিএমআই, বডি মাস ইন্ডেক্স, এখানে দেখো সব সময় কি থাকবে, ব্যারিয়াট্রিক্স বলা হয়। শান্ত, ভেরি গুড। যে শাখায় এই যে স্থূলতা বা স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হচ্ছে এটাকে ব্যারিয়াট্রিক্স বলা হয়। আচ্ছা, আমার ওজনের কথা জিজ্ঞাসা করে লজ্জা দিও না, আমার ওজন কখনো বেশি হয় কখনো কম হয়। রিসেন্টলি খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি, তো খুব আমার হচ্ছে ট্রান্সপোর্ট চলাচল বা এটাতে অনেক আসা যাওয়া হচ্ছে, নতুন নতুন জব করতেছি, ডাক্তার হইছি, তো ওভারঅল একটু লাইফে প্রেশার যাইতেছে, তো আমার আসলে এগুলো এখন ঠিকঠাক হচ্ছে না। দেখো বিএমআই, দেহের ওজন কিলোগ্রাম, সবসময় উপরে দেহের ওজন থাকবে আর এটাকে অবশ্যই কেজিতে প্রকাশ করতে হবে, কিলোগ্রাম। আর নিচে সবসময় উচ্চতাটা মিটার এককে হইতে হবে, মিটার মিটার এককে হওয়া লাগবে। এন্ড এই মিটার এককে তো হবেই, কিন্তু এটা অবশ্যই বর্গ হতে হবে, মিটার স্কয়ার। আচ্ছা, মিটার স্কয়ার। এখন তোমরা তোমাদের নিজেরটা হিসাব করতে থাকো, তোমার ওজন কত কেজি আর তোমার উচ্চতা কত মিটার, এটা দিয়ে তুমি কিন্তু বিএমআই হিসাব করে ফেলতে পারবা। একজন স্বাভাবিক মানুষের বিএমআই এর বিস্তৃতি 25 থেকে 29.99। তুমি যদি এটার কম হও তাহলে তুমি আন্ডার ওয়েট। আর তুমি কে জানি লিখতেছো, ও কিন্তু আন্ডার ওয়েট, 23.28। শান্ত, তুমি কিন্তু আন্ডার ওয়েট। সবাই সবারটা কাউন্ট করো। আচ্ছা, এটা কে, হিমেল সরকার, ও কিন্তু আন্ডার ওয়েট। তোমরা যদি 25 থেকে 29.9 এর মধ্যে থাকো তাহলে তোমাদের ঠিকঠাক। এখন 30 পায়ের বেশি যদি হয়ে যায় তোমরা স্থূলকায় বা মোটা। দেখো এখানে খুব সুন্দর করে আছে মানুষের নর্মাল ওয়েট। ও মাই গড, আমি 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 এক্সট্রিমলি সরি, তোমাদেরকে আন্ডার ওয়েট বলে ফেলছি, তোমরা আন্ডার ওয়েট না। আচ্ছা, তোমরা আন্ডার ওয়েট না, দুঃখিত। ওইটা একটু তোমার এখানে একটু কারেকশন করতে হবে। 25 থেকে 30 আমরা এটা দেখবো না, আমরা পরীক্ষার জন্য এটা দেখবো, সিকিউর জন্য আমরা এইটা দেখবো, এই চার্টটা। ঠিক আছে, আমরা ভুল থেকে শিখি। এখন একদম ভালো করে শুনো, তোমার ওয়েট ঠিকঠাক কিনা তুমি বুঝবা। তোমার যদি 18.9 থেকে 24.9 এর মধ্যে হয় তাহলে তোমার ওয়েট ঠিকঠাক। তো আমার এখানে যে স্টুডেন্ট গুলো বলছো যে একটা 23 আর একটা কত 19 সামথিং, তোমরা দুইজনই একদম পারফেক্ট, ঠিকঠাক। ওকে, এখন বইয়ের সাথে মিলবে, ওইটা ভুল থাকতে পারে, এটা ঠিক আছে। তারপর তোমার যদি 25 থেকে 29.9 হয় তাহলে তুমি তখন হবা ওভার ওয়েট, তখন তোমাকে বলা যাবে যে হ্যাঁ একটু মোটা হয়েছ। তারপর তোমার যদি 30 থেকে বেশি হয়, আল্লাহ গো, তোমার হচ্ছে কি একদম এক্সট্রিম অবস্থা, ওবেস, তোমার তখন বলবে মোটা। আর তোমার তখন অবশ্যই, এটা শুধু দেখা চোখের ব্যাপার না, এটা হচ্ছে তোমার অবশ্যই হেলথ ইস্যু। তোমার বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে, তোমার বডিতে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। তো তখন তোমার ডায়েট কন্ট্রোল করা লাগবে এন্ড তখন তোমার স্বাস্থ্যটাকে ঠিক করা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের একদম পারফেক্ট কোনটা? পারফেক্ট হচ্ছে 18.5 to 24.9। ওই পেজের ওইটা বাদ, এটা মনে রাখবো, এটা হচ্ছে কি একদম নর্মাল ওয়েট। এটার চেয়ে যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে ওভার ওয়েট, আর কম হলে আন্ডার ওয়েট। সবাই ক্লিয়ার? আচ্ছা, দেখো এই সেম জিনিসটা আবার লিখছে, এই যে দেখো আন্ডার ওয়েট কোনটা, নর্মাল কোনটা, ওভারওয়েট কোনটা, ওবেস কোনটা, এক্সট্রিম ওবেস। আয় হায়, এই তো অবস্থা খারাপ, এক্সট্রিম ওবেস তো একদম অবস্থা খারাপ। মোস্ট প্রবাবলি আমি নিজেও এই যে এটাই হব, নর্মাল ওয়েটই হওয়ার কথা।
আর যদি একটু কম বেশি হয় আমিও মনে হয় আন্ডার ওয়েটেই চলে যাব। আচ্ছা, তো এই জিনিসটাকে আবারও সুন্দর করে ওইটাই এটা লিখছে, দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউ সিকিউ দুইটার জন্য আমরা এই চার্টটা ফলো করব, ঠিক আছে? দেখো 18.5 থেকে যদি কম হয় এটা আন্ডার ওয়েট, আর 18.5 থেকে যদি 24.99 হয় তাহলে এটা হচ্ছে স্বাভাবিক ওজন, আর যদি 25 থেকে 29.99 হয় অতিরিক্ত ওজন, তারপর 30 থেকে 34.99 প্রথম শ্রেণীর স্থূলতা, তারপর 35 থেকে 39.99 দ্বিতীয় শ্রেণীর স্থূলতা, আর 40 থেকে বেশি এটা তৃতীয় শ্রেণীর স্থূলতা। এই চার্টটা সিকিউর জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা 10 স্টার ইম্পর্টেন্ট একটা চার্ট, বুঝতে পারছো? এই চার্টটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে। আমার ওয়েট কত, এই যে আমি জানি না, একবার একরকম হয় তাই বলা যাবে না। নো নো নো, মেয়েদেরকে স্যালারি, ওয়েট, এইজ এগুলো জিজ্ঞাসা করতে হয় না। ওকে, আয় হায়, এটা কে? মিম 13.34, ও তো হাওয়া হাওয়াই উড়াই যাবে। খাও খাও, খাওয়া দাওয়া করো, আজকে ইফতারের পর এক গাদা খাবার খাবা, তোমার ওয়েট বাড়াইতে হবে, হাইটটা আর বাড়াইতে পারবে না, ওয়েটটা বাড়াইতে হবে। ঠিক আছে, তাহলে পরে দেখি। এখন স্থূলতা যদি হয়, মনে করো যে মানুষজন মোটা সোটা হয়ে গেলে শুধু যে তোমাকে মানুষ বলবে, মানুষের কথা এটাও না, নিজের নিজের জন্য, নিজের শরীরের জন্য যদি মোটা হয়ে যাও সেটাকে কন্ট্রোল করতে হবে, নিজে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, ঠিক আছে? কারণ যদি এমন হয় স্থূলতা, যে শাখায় আলোচনা করা হয় স্থূলতা নিয়ে, চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় স্থূলতা কারণ, প্রতিরোধ, চিকিৎসা, অস্ত্রোপচার তারপর সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ব্যারিয়াট্রিক্স বলা হয়, ব্যারিয়াট্রিক্স বলা হয়, ঠিক আছে? স্থূলতার কারণে যেসব রোগ হতে পারে, যেমন করোনারি হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, যকৃত পিত্তথলির অসুখ, স্লিপ অ্যাপনিয়া, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে ঘুম ঠিক করে হয় না, স্লিপ অ্যাপনিয়া, অস্টিওআর্থ্রাইটিস, ওই যে গিটে গিটে ব্যথা করে, বাতের ব্যথা আছে না, বাতের ব্যথা, এটা অস্টিওআর্থ্রাইটিস, বন্ধ্যাত্ব, বন্ধ্যাত্ব মানে বাচ্চা না হওয়া। আচ্ছা, দেখো তাহলে তোমার জিনিসটা কি, কতগুলো অসুস্থতা হইতে পারে। তাহলে স্থূলতা যদি হয়, যদি মানুষ মোটা হয়ে যায় তখন কি হবে, তখন হচ্ছে তোমার নিজের সেই স্বাস্থ্যটাকে কন্ট্রোল করার জন্য ডায়েট কন্ট্রোল করতে হবে, জিমে যাইতে হবে। সো জিম ব্যাপারটা আগে এক সময় ছিল যে অনেক এলিট টাইপের বিলাসিতা, মানুষ একটু স্টাইল করে বা বিলাস জীবনের যারা যাপন করে তারা জিমে যায়, কিন্তু এখন দেখবা ঘরে ঘরে মানুষ জিমে যায়, কারণ এখন মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন। জিমে গেলে ব্যাপারটা হচ্ছে তোমাকে একটা, যেমন মনে করো তুমি অনেকে বাসার পড়াশোনা হয় না, তখন তারা কি করে, একটা টিউশন মাস্টার রাখে, একটা টিউটর রাখে, তার কাছে গিয়ে পড়ে। জিম কাইন্ড অফ এইটা, যে তুমি রেগুলার জিমে গেলে তোমার যেটা হবে, তোমার হচ্ছে কি একটা রুটিনের মধ্যে তোমাকে বাধ্য করবে এই এক্সারসাইজ গুলো করা। সো যারা এই ধরনের স্থূলতায় ভুগছো তারা জিমে যেতে পারো, খুব স্ট্রিক্টলি ডায়েট কন্ট্রোল ফলো করতে পারো, ডায়েট চার্ট গুলো, ওকে? না হলে এই অসুস্থতাগুলো হওয়ার ঝুঁকি থাকবে। আচ্ছা, ঘুম তো আমারও আসে রে, আমি তো আর ঘুমাইতে পারি না, তোমরা ঘুমাইলে তো আমি দেখবো না, আমি ঘুমাইলে তো তোমরা দেখে যাবা, তাহলে তো একটু ঘুমাই নিতাম। দেখো স্থূলতার আরো কি সমস্যা হইতে পারে গর্ভাবস্থায়, মানে স্থূলতা কখন কখন হতে পারে বা কি কি সমস্যা হতে পারে। প্রতিবার গর্ভধারণে অধিকাংশ ক্ষেত্রে নারীর দেহে 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়। নিদ্রাহীনতা, রাতে 6 ঘন্টার কম ঘুম হলে দেহে হরমোনজনিত পরিবর্তন ঘটে, ক্ষুধা বেড়ে যায়, ফলে বেশি বেশি খাদ্য খাওয়ায় স্থূলতা সৃষ্টি হয়। তাহলে কি, গর্ভাবস্থায় মানুষের স্থূলতা হতে পারে, রাতে ঘুম না হলে স্থূলতা হতে পারে। অসুখ, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস, রোগটার নাম পিসিওএস, মেয়েদের ক্ষেত্রে অনেকেরই থাকে পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম।
ওভারিতে অনেকগুলা সিস্ট যদি থাকে, আবারও বলতেছি, মেয়েদের ওভারিতে যদি অনেকগুলা সিস্ট থাকে তখন সেটাকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলা হয়, একটা রোগ। এটার ফলে নারী দেহে স্থূলতা দেখা দিতে পারে। তাছাড়া কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম হলেও স্থূলতা দেখা দিতে পারে। স্থূলতার কারণগুলো এখানে লিখলো। প্রেগনেন্টদের ওজন বেড়ে যায় কেন? কারণ একজন নারী যখন প্রেগনেন্ট হয় তখন তার দেহে অনেক হরমোনাল চেঞ্জ হয়। এই হরমোনাল চেঞ্জের জন্য তোমার হরমোন ইমব্যালেন্সড হয়ে যায়, এই জন্য তখন তার স্থূলতা দেখা যায়। দেখবা বেবি ডেলিভারির পর অনেক, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আবার নর্মাল হয়ে যায়, শুধু ওই বেবিটা যখন পেটে থাকে তখন হচ্ছে কি স্থূলতা দেখা যায়। কত ওষুধ, কিছু কিছু ওষুধ আছে যেগুলো কি করে তোমার স্বাস্থ্য বাড়ায় ফেলে। কর্টিকোস্টেরয়েড, বিষণ্ণতা দূর করার জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলা, বা জন্ম বিরতিকরণ বড়ি, সো এই ওষুধগুলা কিন্তু স্বাস্থ্য বাড়ায় দিতে পারে। তাছাড়া ইনসুলিন, ডায়াবেটিক প্রতিষেধক ওষুধও কিন্তু স্থূলতা সৃষ্টি করতে পারে। স্থূলতার কারণে স্বাস্থ্যগত সমস্যা কি হতে পারে? দেখো, স্থূলতার কারণে কি হতে পারে একটু আগে দেখলাম, মানুষের আয়ুষ্কাল 6 থেকে 7 বছর কমে যেতে পারে। স্থূলতার কারণে উচ্চ রক্তচাপ, রক্তে বেশি কোলেস্টেরল, উচ্চ ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়া, দেহে মেদের পরিমাণ মানে চর্বির পরিমাণ বেড়ে গেলে ইনসুলিন সাড়া প্রদান হ্রাস পায়, ফলে রক্তে শর্করা পরিমাণ অনিয়ন্ত্রিত হয়ে যায়। অতিরিক্ত মেদের কারণে পুরুষদের 64%, মেয়েদের 77% ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো জাস্ট রিডিং দিবা। স্থূলতা হলে কি কি সমস্যা হতে পারে? পলিসিস্টিকের মানে কি? পলি মানে অনেক, সিস্টিক মানে সিস্ট। মানে সিস্ট কি? সিস্ট হচ্ছে একটা জায়গাতে, ধরো এটা একটা প্লেন জায়গা, এখানে যদি একটা গোল্লা কিছু একটা উঠে থাকে এটাকে বলবে সিস্ট, যেটার মধ্যে একটু লিকুইড টাইপের পানি থাকতে পারে, পানি বা পুজ, লিকুইড টাইপের একটা জিনিস থলের মতো আবরণ দিয়ে আবৃত, ওটাকে বলে সিস্ট। ওভারিতে এরকম যদি অনেকগুলা সিস্ট থাকে সেটাকে পলিসিস্ট বলে, আর এটা যে রোগের জন্য হয় সেটাকে পলিসিস্টিক সিনড্রোম বলে। আচ্ছা, উচ্চতা কি কোনোভাবে বাড়ানো যায় না? এটাও আসলে হরমোন ট্রিটমেন্ট। তোমরা শুনে থাকবা অনেকেরই পছন্দের প্লেয়ার মেসি, ওই যে আর্জেন্টিনার বস ক্যাপ্টেন মেসি, আগে ওর হাইট অনেক কম ছিল, তারপর ওকে হচ্ছে হরমোন দিয়ে 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 মানে বাহির থেকে হরমোন পুশ করে ওর হচ্ছে কি হাইটটা বড় করা হয় বা লম্বা করা হয়। সো উচ্চতা আসলে বাড়ানোর জন্য এটাই। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় কিছু এক্সারসাইজ করে, দড়ি লাফ খেলে, তারপর হচ্ছে আরো কি কি যেন জিমে করায়, ওই এক্সারসাইজ করলে অনেকেও হতে পারে। কিন্তু যে হরলিক্স, ছোটবেলা ওভালটিন হরলিক্স খাইলে যে লম্বা হয়, এগুলো মিথ্যা কথা, এগুলো আসলে হয় না। উদয়, আচ্ছা, স্থূলতার এই রোগগুলো একটু আগে দেখছি। স্থূলতার কারণে হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফাকশন, এমআই, মায়োকার্ডিয়াল ইনফাকশন মানে হার্ট ডিজিজ, একটা হার্টেরই ডিজিজ। এমআই মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্ট ফেলিওর, গর্ভাবস্থার জটিলতা, ঋতুস্রাবজনিত অসুস্থতা, বর্ণান্ধতা, বিভিন্ন ধরনের ক্যান্সার, অস্টিওআর্থ্রাইটিস, টাইপ 2 ডায়াবেটিস, একটু আগে ওগুলো সব দেখছি, শ্বাস প্রশ্বাসের ত্রুটি। আবার বলতেছে যে শাখা আলোচনা করা, এটা হচ্ছে কি ব্যারিয়াট্রিক্স। এগুলো সব রিডিং এর জিনিসপত্র, আমি জাস্ট তোমাদেরকে দাগাই দিতেছি সবকিছু, এগুলো রিডিং এর জিনিসপত্র। ওকে, আচ্ছা, এমসিকিউ গুলো একটু অ্যান্সার করি, তারপর তোমাদের আজকে সিকিউ সাজেশনটা দিব। এই চ্যাপ্টার সিকিউ সাজেশনটা দিব, এমসিকিউ গুলো অ্যান্সার করো আগে। উদরী ও টনসিল নিচের কোনটি? টনসিল কি করে জানো? টনসিলও কিন্তু প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধে হেল্প করে। এখন আমাদের পেটের মধ্যে এরকম রোগ প্রতিরোধে হেল্প করে কোনটি? দেখি তো বলতে পারো কিনা। পেটের মধ্যে রোগ প্রতিরোধে হেল্প করে কোনটি বলো তো? পড়াইছি কিন্তু, পড়ানোর সময় বলছিলাম, বলো। পেটের মধ্যে রোগ প্রতিরোধে হেল্প করে নিচের কোনটি? সিকাম, কোলন, মলাশয়, অ্যাপেন্ডিক্স, বলো দেখি কোনটা করে? পেটের মধ্যে রোগ প্রতিরোধে হেল্প করে কোনটি?
আচ্ছা বলো, তাড়াতাড়ি করে বলে ফেলো। ওকে, ভেরি গুড। 75% উপর স্টুডেন্ট এখন পর্যন্ত সঠিক উত্তর দিতে পেরেছো। ওকে, সঠিক উত্তরটা আমরা দেখে ফেলি। সঠিক উত্তরটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। খুব চমৎকার ভাবে তোমরা লিখছো। টনসিল যেমন রোগ প্রতিরোধে হেল্প করে এখানে, আর পেটে, উদর মানে হচ্ছে কি পেট, পেটে হচ্ছে অ্যাপেন্ডিক্স হেল্প করে। সাইনুসয়েড নিচের কোনটি শনাক্তকারী বৈশিষ্ট্য? সাইনুসয়েড মানে খালি জায়গা। আচ্ছা, তো এখানে ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী, যকৃৎ, বৃক্ক, এদের মধ্যে কোনটাতে সাইনুসয়েড আছে দেখি বলতে পারো কিনা? দিয়ে দিলাম, চেষ্টা করো দেখি পারো কিনা। সাইনুসয়েড নিচের কোনটাতে থাকে? বলো, নিচের কোনটাতে সাইনুসয়েড থাকে? ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী, যকৃৎ, বৃক্ক। আচ্ছা, খুব চমৎকার ভাবে অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছো এবং পারছো। আচ্ছা, কোন কোন জিনিসটা বাকি আছে একটু আপুকে বলো তো, কোন জিনিসটা বাকি আছে? আচ্ছা, আমাকে বলে দিও, ওইটা আমি লাগলে তোমাদের হচ্ছে কিউএনএ সেশনে ওটা নিয়ে আলোচনা করবো। আর তোমরা যেটা বলছো ওইটা ইম্পর্টেন্ট না, ওখানে এরকম কিছু নাই, আমি দেখি নাই। এখন যদি থাকে বাকি টপিক গুলা পড়াবে না, বাকি কি কি আছে আমাকে একটু জানাও, ঠিক আছে? আমাকে যে স্লাইডটা প্রিপেয়ার করে দিছিল ওখানে হচ্ছে এই টপিকটা নাই, তো আমি হয়তো বা এটা নতুন বইতে অ্যাড করছে মোস্ট প্রবাবলি। আমাকে একটু দিও, আমি হচ্ছে কিউএনএ সেশনে তোমাদেরকে এটা আলোচনা করে দিব। কিউএনএ সেশন হচ্ছে আগামী শুক্রবার সকাল 10:30, সকাল 10:30 কিউএনএ সেশন, ওখানে বলে দিব, কেমন? আচ্ছা, দিব তো। যকৃৎ, তারপরটা দেখি। তারপর কোশ্চেন হচ্ছে কি গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর কোন স্তরে থাকে? দেখি বলো, গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলীর কোন স্তরে থাকে? স্থূলতা প্রতিরোধ, পৌষ্টিকতন্ত্রের রোগ। আচ্ছা, আমি এই দুটা টপিক তোমাদেরকে কিউএনএ সেশনে পড়াই দিব। এখানে এই দুটা মনে হয় নতুন অ্যাড করছে, তাই এখানে দেয় নাই। গ্যাস্ট্রিক গ্রন্থি পাকস্থলী কোন স্তরে থাকে? বলো দেখি, এটা বলে ফেলো, এটা অ্যান্সার করো। ঠিক আছে, এটা একটু অ্যান্সার করো। ওকে, দেখি এটা কতজন সঠিক উত্তরটা দিতে পারো। এটা হচ্ছে সেরোসা, মাস্কুলারিস, মিউকোসা, সাবমিউকোসা, মিউকোসা, কোনটা হবে সঠিক উত্তর বলো দেখি, কোনটা সঠিক উত্তর হবে? আচ্ছা, কোনটা সঠিক উত্তর হবে? আচ্ছা, তোমরা বলতেছো আমি স্থূলতা প্রতিরোধ আর হচ্ছে তোমার চিকিৎসা এই দুটা পড়ানো হয় না, তাই না? আমি এই যে এখনই পড়াই দিতেছি, দেখো এগুলো থেকে ইম্পর্টেন্ট কিছুই নাই, কিচ্ছু না, এগুলো থেকে ইম্পর্টেন্ট কিছুই নাই। এখানে কি কি আছে আমি বলি। স্থূলতা প্রতিরোধের জন্য কি করতে হবে এটা আমি তোমাদের মুখে বলেই দিলাম। তোমাদের হচ্ছে কি নিয়মিত ব্যায়াম করতে হবে, এই যে জিমের কথা বললাম, নিয়মিত ব্যায়াম করতে হবে। তারপর হচ্ছে তোমার ডায়েট কন্ট্রোল করতে হবে, যেটা খাদ্য নিয়ন্ত্রণ লিখা। তারপর হচ্ছে আমরা এই যে ফাস্ট ফুড দেখলে পাগল হয়ে যাই না,
যেমন হচ্ছে তোমার পিৎজা, চিকেন ফ্রাই এগুলো একটু কম কম খাইতে হবে, তেল জাতীয় খাবারগুলো একটু কম কম খেতে হবে। তারপর হচ্ছে কি ভালো খাবার খেতে হবে। আর চিকিৎসার হচ্ছে তোমার আচ্ছা, চিকিৎসার মধ্যে তোমার হচ্ছে এখানে আসলে ডক্টরের পরামর্শ নিতে হবে। তোমার স্থূলতার কারণটা বের করবে, তোমার কেন স্বাস্থ্য বেড়ে গেছে, কোনো ওষুধের জন্য, প্রেগন্যান্সির জন্য, নাকি কোনো হরমোনাল ইমব্যালেন্সের জন্য। এই জিনিসটা ডক্টর প্রথমে বিভিন্ন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করবে। তারপর সেই অনুসারে যদি মেডিসিন দিয়ে তোমার স্থূলতা কমে তখন মেডিসিন সাজেস্ট করবে, আদারওয়াইজ যদি সার্জারি করার আগে সার্জারি করবে। আরেকটা বলছো কি পৌষ্টিক তন্ত্রের রোগ না, এটা আমি পাচ্ছি না, এটা দেখি এখানে আছে কিনা। না, এটা তো আমি পাইলাম না, আমার বইতে পাইনি। তোমরা এটা যে বলতেছো না, যদি তোমাদের বইতে থাকে এটা হচ্ছে আপুকে একটু ছবি তুলে আপুর ইনবক্সে পাঠাই দিও। আমি এটা কি করব তোমাদের কিউএনএ সেশনে পড়াই দিব, ঠিক আছে? আমি এই যে খুঁজছি আমার বইয়ের পিডিএফটাতে, এই যে খুঁজছি কিন্তু পাচ্ছি না। পুষ্টিতন্ত্রের কোনো রোগী আমি পাইনি, তোমরা যেটা বললা এইরকম কোনো টপিক আমি পাইনি। তো তোমরা যদি পেয়ে থাকো কেউ আপুকে একটু পাঠাই দিও। আচ্ছা, মিউকোসা সঠিক উত্তর দিতে পেরেছো, 82% উপর স্টুডেন্ট তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। গবলেট কোষ কোথায় থাকে দেখি বলো তো, গবলেট কোষ কোথায় থাকে? গবলেট কোষ এখানে দুই জায়গাতে থাকে, কিন্তু এক জায়গাতে একটু বেশি থাকে, ওইটা বলবা, ঠিক আছে? এক জায়গাতে একটু বেশি থাকে, দুই জায়গাতেই থাকে কিন্তু এক জায়গাতে একটু বেশি থাকে, ওইটা বললে তোমরা। একটু দাঁড়াও, আচ্ছা, এক জায়গাতে একটু বেশি থাকে। আচ্ছা দেখো এটা পারো কিনা। দুই জায়গাতে গবলেট কোষ থাকে কিন্তু এক জায়গাতে একটু বেশি থাকে। পরীক্ষা আসলে তোমরা এটাই দিয়ে, এটা আমার মনে হয় আমার সময় মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। সো এটা বেসিক্যালি দুইটার মধ্যে একটা অ্যান্সার করাটাই ভালো, সেটা আমি বলে দিচ্ছি, অলরেডি পোল দিয়ে দিছি। সঠিক তোমরা একটু কনফিউজড হয়ে গেছো অলরেডি। গবলেট কোষ কোথায় থাকে? গবলেট কোষ বেসিক্যালি ক্ষুদ্রান্ত্রেও থাকে, বৃহদান্ত্রেও থাকে। গবলেট কোষ দুই জায়গাতেই থাকে, ক্ষুদ্রান্ত্রেও থাকে, বৃহদান্ত্রেও থাকে। কিন্তু সঠিক উত্তরটা আমি দেখছি বেশিরভাগ জায়গাতেই ক্ষুদ্রান্ত বলা হয়, ক্ষুদ্রান্ত্রটাই বেশি বলা হয়। বৃহদান্ত্রেও কিন্তু, আচ্ছা বৃহদান্ত্রেও কিন্তু গবলেট কোষ থাকে, কিন্তু আমরা চেষ্টা করব ক্ষুদ্রান্ত্র আনসার করার। এটা পারো দেখো তো, পাকস্থলীর প্রাচীরে বাইরে থেকে ভিতরের দিকে স্তরগুলো যেভাবে সাজানো থাকে, দেখি এটা বলতে পারো কিনা। এটা আজকে লাস্ট এমসিকিউ, এন্ড এটা শেষে আমি তোমাদেরকে একটু সিকিউ সাজেশন দিব, সিকিউ সাজেশনটা দিব। এটা আজকে লাস্ট এমসিকিউ, এটা আজকে লাস্ট এমসিকিউ, এটা শেষে তোমাদেরকে একটু সিকিউ সাজেশন দিব, ওকে? আচ্ছা, এটা আজকে লাস্ট এমসিকিউ, এটা শেষে আমি সিকিউ সাজেশন দিব, তোমরা একটু তাড়াতাড়ি করে বলো, সঠিক উত্তরটা দিয়ে দাও। দেখি সঠিক উত্তর কতজন দিতে পেরেছো। ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে সেরোসা, অনুদৈর্ঘ্য পেশি স্তর, বৃত্তাকার পেশি স্তর, সাবমিউকোসা, মাসকিউলারিস মিউকোসা, মিউকোসা। চমৎকার ভাবে তোমরা কিন্তু অনেক সঠিক উত্তর দিতে পেরেছো। এখন আমি একটু অল্প করে ছোট্ট করে একটা সাজেশন দেই গ আর ঘ এর জন্য। গ ঘ মিলা খ সহ আমি আরেকটা হচ্ছে তোমাদের এইচএসসি 27 গ্রুপে পোস্ট করব। আচ্ছা, আপাতত তোমরা এখানে আমি গ ঘ এর গ ঘ এর সাজেশনটা দেই, দেখো
দেখো সিকিউ গ ঘ যে কোনো একটাই আসতে পারে এখান থেকে। তো এখানে আসতে পারে তোমার প্রথমত যকৃৎ নিয়ে প্রশ্ন আসতে পারে। যকৃৎ নিয়ে আপু অনেক কিছু পড়াইছি না, যকৃৎ নিয়ে আসতে পারে। যকৃতের আসতে পারে গঠন, এখানে তো অবশ্যই চিত্রটা দিবা গঠন যদি আসে। তারপর যকৃতের বিপাকীয়, যকৃতের সঞ্চয়ী, তারপর হচ্ছে যকৃতের পরিপাকে ভূমিকা। এই তিনটা যে কোনো একটা আসতে পারে, সঞ্চয়ী ভূমিকা, পরিপাকে ভূমিকা। ওকে, তারপর আসতে পারে অগ্নাশয়। অগ্নাশয়ের বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আজান শেষ, আজানের টাইমে আমি একটু লিখে ফেলছিলাম, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আপু পাশে সরে গেলাম। সৃজনশীল প্রশ্ন গ আর ঘতে যকৃতের গঠন চিত্র, গঠন আসতে পারে, গঠন আসলে চিত্রও দিবা তোমরা। তারপর যকৃতের বিপাকীয় ভূমিকা, যকৃতের সঞ্চয় ভূমিকা, পরিপাকে ভূমিকা, এগুলো তোমাদের সব পড়াইছি। তারপর অগ্নাশয়ের ছবি তোমরা খুবই সুন্দর করে আঁকতে পারো, অগ্নাশয়ের চিত্র, গঠন, অগ্নাশয় কি কাজ করে, পরিপাকে কি ভূমিকা পালন করে, এগুলো পড়াইছি, এগুলো আসতে পারে। তারপর আলাদাভাবে আসতে পারে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক লিখো, আমিষ জাতীয়, স্নেহ জাতীয়। তারপর হচ্ছে পাকস্থলীর ছবি আসতে পারে, পাকস্থলীতে খাদ্য পরিপাক,
মুখগহ্বরে খাদ্য পরিপাক বা ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক ব্যাখ্যা করো আসতে পারে। আর হচ্ছে পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা এবং পরিপাকে হরমোনের ভূমিকা, এগুলো আসতে পারে। আপু পাশে সরে গেলাম, 10 পর্যন্ত কাউন্ট করতেছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি ছুটি দিয়ে দিব। আচ্ছা, স্ক্রিনশট ডান। হ্যাঁ, ছুটি দিয়ে দিব, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ছুটি দিয়ে দিব। তোমরা একটু ইফতারি তৈরি করতে বাসায় মানুষদেরকে হেল্প করো। আমি একটু তাড়াতাড়ি চলে যাব, যেন ইফতারটা বাসায় মানুষের সাথে করতে পারি। যদি আমার রাস্তায় অনেকটা টাইম যাবে, জানি না কি রাস্তায় পড়ে যায় কিনা ইফতারের টাইমটাতে। আচ্ছা, তো দেখো তোমরা, আমি 10 পর্যন্ত কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10। অনেকে লিখিয়ে ফেলেছো, ভেরি গুড। ওকে, আজকে আজকে কোনো হোমওয়ার্ক দিব? আজকে যদি হোমওয়ার্ক চাও, হোমওয়ার্ক দেওয়া যায়। এই চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারটা নোট খুব সুন্দর করে সবগুলো, এতদিন যে নোটগুলো করছো এই সুন্দর করে নোটগুলো ছবি তুলে একটা পোস্টে আপলোড করবা, ঠিক আছে? একটা পোস্টের মধ্যে এই চ্যাপ্টারে এতদিন যত নোট করছো সবগুলো একটা ছবি, একটা পোস্টের মধ্যে আপলোড করবা। এটাই তোমাদের আজকে হোমওয়ার্ক। আলাদা করে আজকে কিছু করতে হবে না, আগের জিনিসগুলো সুন্দর করে একটা ছবি তুলবা, ঠিক আছে? অনেক সহজ একটা হোমওয়ার্ক দিছি, যেটা তোমাদের কোনো গায়েই লাগবে না, ঠিক আছে? আচ্ছা, পরের দিন থেকে ক্লাস, হ্যাঁ, নেক্সট ক্লাস হবে তোমার হচ্ছে সব 1:30 থেকে, মানে রোজার মাসে যত বায়োলজি ক্লাস হবে সবগুলো হবে দুপুর 1:30 থেকে 3টা, দুপুর 1:30 থেকে 3টা পর্যন্ত। পরের দিন কে ক্লাস নেবে একটু দেখতে হবে আমার। আচ্ছা, আমি দেখে তোমাদেরকে জানাবো পরের চ্যাপ্টার ক্লাস কে নিবে। তো আজকে